আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনাদের এই সিরিজে আরেকটা ভিডিওতে স্বাগতম। তো আমাদের সিরিজটা ছিল যে আমি আপনাদের 2021 সালের ঢাকা বোর্ডের সকল প্রশ্নগুলো সলভ করে দেব। আজকে সেই প্রশ্ন সলভের দ্বিতীয় নাম্বার প্রশ্নটা সলভ করতে যাচ্ছি। তো দ্বিতীয় নাম্বার প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই যে দ্বিতীয় নম্বর প্রশ্নটা, আমরা প্রশ্নটা যদি একটু জুম করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে চাহিদা কি, একটা মানে চাহিদা রেখা দেওয়া আছে, আর এই জায়গায় লেখা আছে চাহিদা কি। পরের প্রশ্নটায় দেওয়া আছে চাহিদার সাথে যোগানের সম্পর্ক কি, অর্থাৎ কতে চাহিদা কি, খতে চাহিদার সাথে যোগানের সম্পর্ক কীরূপ বুঝিয়ে লেখো। পরবর্তীতে গরুর খতে দেওয়া আছে এক্স দ্রব্যের চাহিদার সমীকরণ নির্ণয় করো। গোড়ার ঘতে দেওয়া আছে উদ্দীপকের আলোকে স্থিতিস্থাপকতা নির্ণয় করে এক্স দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো। এই চারটা প্রশ্নের উত্তর আমরা দিব, যেটা 2 নংয়ে রয়েছে। তো এটার উত্তরটা কিভাবে হবে আমি প্রতিবারই বলি, যারা এই সিরিজটা ফলো করতেছেন তারা জানেন যে আমি প্রশ্নগুলো নিজ হাতে করে দিই। তো এর জন্য যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমার অবশ্যই ক্ষমার চোখে দেখবেন, কারণ আমি কোনো গাইড বা কোনো কিছু ফলো করি না। বিগত 7 বছর পড়াচ্ছি, এই অভিজ্ঞতার আলোকে আমি প্রশ্ন সলভ করার চেষ্টা করি। তো যাই হোক স্যার, তো প্রশ্নের উত্তরটা কীভাবে লিখব সেটা, প্রথম প্রশ্ন ছিল কি আমাদের যে চাহিদা কি। তো চাহিদা প্রশ্নের উত্তরটা আমি কিভাবে দিয়েছি একটু দেখেন, যে 2 নং প্রশ্নের উত্তর ক, আর এটা দিয়েছি আমি একটু নীল কালি দিয়ে। ওকে, তো আপনারা চেষ্টা করবেন যে হেডলাইনগুলো দিবেন সেগুলো নীল কালিতে দেওয়ার চেষ্টা করবেন। তো 2 নং প্রশ্ন উত্তর ক কীভাবে লিখছি, অন্যান্য অবস্থায় স্থির রেখে বিভিন্ন দামে ক্রেতার ক্রয় করার ইচ্ছাকে চাহিদা বলা হয়। অর্থাৎ এই জায়গায় ক্রেতার ক্রয় করার ইচ্ছাটা হচ্ছে চাহিদা, তাই এটাকে আমরা নীল কালি দিয়ে বোল্ড করে দিছি যাতে সহজে বোঝা যায়। বুঝতে পারছেন? আপনি চাইলে এভাবে প্রশ্নগুলো লিখলে স্যারের ফোকাসে পড়ে। ওই যে আমরা পিকে মুভি দেখছি না, পিকে মুভির মধ্যে বলে যে ইয়েলো লাইট ফোকাস মারে, ঠিক তেমনি শুধুমাত্র নীল কালি ইউজ করবেন, অন্য কোনো কালি ইউজ করবেন না। সেটা কি করে স্যার, ফোকাস মারে আপনার মূল কথাটার উপর, যেটা আপনি পারেন বা বোঝেন। স্যাররা যখন বুঝবেন এটা, তখন নাম্বার অটোমেটিক চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে, এটা আপনার ভাবার কোনো দরকার নাই। তাই 2 নং প্রশ্নের উত্তর ক কী আসছে, অনন্য অবস্থায় স্থির রেখে বিভিন্ন দামে ক্রেতার ইচ্ছাকে চাহিদা বলা হয়। আপনি যদি আরও শর্ট করে দিতে চান কয় বড় না করে, তাহলে একটুক লিখলেই হবে, ক্রেতার ক্রয় করার ইচ্ছাকে চাহিদা বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে স্যার, দামের সাথে যোগানের সম্পর্ক কীরূপ বুঝিয়ে লেখো। তো খ নাম্বার পরবর্তী যে প্রশ্নটা আছে সেটার উত্তরটা আমরা কীভাবে দিব, এই যে দেখেন আমি উত্তরটা লেখার জন্য আমি সুন্দর একটা স্পেস রাখছি। প্রথম ক লেখা কিছুটা অংশ ফাঁকা রাখছি যাতে বোঝা যায় আমি 2 নং লিখতেছি। এখন 2 নংয়ে 2টা প্যারা করার চেষ্টা করবেন, একটা জ্ঞানমূলকের জন্য আর একটা আপনার নিজ অনুধাবনের জন্য। যাই হোক স্যার, বলছে যে দামের সাথে যোগানের সম্পর্ক হচ্ছে, মূল যে জ্ঞানমূলক কথাটা সেটা নীল কালি দিয়ে লিখছি, যে সমমুখী সম্পর্ক পরিলক্ষিত হয়। ঠিক আছে, তারপর আমি বিস্তৃত আলোচনা করছি। তার আগে বললেন এই স্যার, হ্যাঁ আজকে একটা স্টুডেন্ট আমার বলতেছে যে ভাইয়া আপনি যে অঙ্ক করছেন মধ্যে একটা ভুল আছে অনলাইন ক্লাসগুলোতে। তারপর আমি বললাম বাবা আমি সাদরে গ্রহণ করছি, কারণ ভুল হইতে পারে, মানুষ মাত্র ভুল। ঠিক তেমনি আমি আবারও বলতেছি, আমার লেখা বা কোনো কিছুতে ভুল থাকলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন যাতে আমি নিজে শুধরাইতে পারি। কারণ একটা ভুলকে নিয়ে বয়া চললে সারা জীবন বয়া চলতে হবে, কিন্তু ভুলটা শুধরাইলে সামনে আর ভুল হবে না। এটা আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। যাই হোক স্যার, পরবর্তীতে আমি মূল কথাটা বলার পর তারপর লিখছি কি স্যার, এই সম্মুখী সম্পর্ক বিষয়ে আমি একটু ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করছি। তার আগে আমি বলছি যে যোগান জিনিসটা কি। তাই এই জায়গায় দেখেন কিভাবে বলছি, বিভিন্ন দামে অন্যান্য অবস্থায় স্থির ধরে। অন্যান্য অবস্থা মানে কি, যোগানের সাথে দামের সম্পর্কটা দেখাবো, আর অন্যান্য যে যে উপাদানগুলো আছে যেমন আয়, রুচি, অভ্যাস, এগুলোরে কি স্থির রাখবো। তাই বলছি বিভিন্ন দামে অন্যান্য অবস্থায় স্থির ধরে বিক্রেতার বিক্রয় করার ইচ্ছাকে যোগান বলা হয়। তাহলে যোগান কি স্যার, বিক্রেতার বিক্রি করার ইচ্ছা। তাহলে এটার আমি আগে বললাম, বলার পর বলছি আর আমরা জানি অধিক দামে বিক্রেতা বেশি বিক্রি করতে চায়, ঠিক আছে, বা ইচ্ছা পোষণ করে। এখন একটা ছোট চিত্রের মাধ্যমে ক্যান দিতেছি স্যার, সব জায়গায় চিত্র ক্যান ঢুকাইতে বলে জানেন, চিত্রে লিখলে সারা বোঝে যে আপনি অনেক বেশি পারেন, প্রথমত এই কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার জায়গাটা আপনি মাইরা দিতে পারবেন চিত্র লেখা। কথা বুঝতে পারছেন? এই কারণে চিত্র দিয়ে বোঝাইলে সারা নাম্বারও বেশি দেয়, আপনার সময়ও বাঁচবে। চিত্র দিয়ে বলছি যে পাশের চিত্রে দেখা যায় দাম 1 টাকা হলে যোগান তখন কি 2 একক, দাম 2 টাকা হলে যোগান কত 4 একক, আর দাম 3 টাকা হলে অনুরূপভাবে যোগান কত 6 একক। তাহলে দেখতেছি স্যার দাম যত বাড়তেছে যোগান তত বাড়তেছে। দাম এবং যোগানের এই সম্পর্কটা কি, সমমুখী সম্পর্ক। তাই এই জায়গায় লিখছি যোগান ও দামের সম্পর্ক হচ্ছে কি স্যার, সমমুখী সম্পর্ক। তাই এই জায়গায় তাদের সম্পর্কটা
প্লাস হিসেবে নির্দেশ করে, যেটা আমরা এই বক্তব্যের মাধ্যমে বিশ্লেষণ করে আপনার বুঝাইলাম। আপনি চাইলে এভাবে আমারটা ফলো করতে পারেন বা আপনি নিজের মতন গুছায় লিখতে পারেন, সমস্যা নাই। পরবর্তী প্রশ্নটা কি ছিল স্যার? পরবর্তী প্রশ্নে ছিল এক্স দ্রব্যের চাহিদা সমীকরণ নির্ণয় করো। যদি আমরা এটা করতে যাই তাহলে অবশ্যই আমাদের সূত্রটা মাথায় রাখতে হবে, কিন্তু আমি কিভাবে উত্তর দিচ্ছি একটু দেখেন। প্রথম লিখছি আমি এক্স দ্রব্যের চাহিদা সমীকরণ নির্ণয় করার পূর্বে চাহিদা রেখা এবং চাহিদার সূচি, চাহিদা রেখা থেকে চাহিদার সূচিটা তৈরি করে নেব। এই জিনিসটা আমি প্রায়ই দেখছি স্যার, মোস্ট অফ দ্য কেসেস পোলাপাইন এই ভুলটা করে স্যার। চাহিদার সমীকরণ করতে বলে ধাপার ধাপ সূত্র দেওয়া করা শুরু করে, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে কি স্যার? প্রথম স্টেপ হচ্ছে আপনার চাহিদার রেখা, তারপর থেকে চাহিদার সূচি, তারপর সমীকরণ তৈরি। তো আপনি যদি এই স্টেপটা ফলো না করেন তার মানে কি আপনারটা হবে না? 100% আপনারটা হবে, কিন্তু ভুল হওয়ার চান্সেসটা অনেক বেশি। আর এটা আমার কি পূর্ব অভিজ্ঞতা, আমি বারবার বলতেছি স্যার, 2015 সালের পর থেকে স্টুডেন্ট পড়াইতেছি। তো মোস্ট অফ দ্য কেসেস পোলাপাইন ভুল করে। আপনি নিজেরা যদি প্রো ভাবেন করতে পারেন, এটা বাঞ্ছনীয় না, কিন্তু আপনি যদি এই প্রসেসটা ফলো করেন ইনশাআল্লাহ ইউ উইল বি সাকসেস ইন ইউর লাইফ, মানে থ্রু অ্যান্সার। তো অ্যান্সার করার মাধ্যমে আপনি কী করতে পারবেন স্যার? সাকসেস হতে পারবেন, আর ভুল হওয়ার চান্স কম থাকবে। তো পরবর্তীতে এটা লেখা দেখেন, আমি এই জিনিসটা দেখেন, এই জায়গায় আমি নিজেই ভুল করে ফেলছিলাম। পোলাপাইন যে ভুলটা করে দেখেন স্যার, 2 নাম্বারটা হচ্ছে কি স্যার? বি বিন্দু, আর 3 নম্বর হচ্ছে 1 বিন্দু, এ বিন্দু। ঠিক আছে, আমি এখন সূচিতে সাজাইছি। সূচিতে দেখেন কি বলছে, আগে বি বিন্দুটা ধারায় সামনে রাখছি, কারণ দেখেন দামের 2 আগে তারপর কি 3। ঠিক তেমনি চিত্র আঁকতে গেলে 4 আগে তারপর 6, তাই না? তো এই ক্ষেত্রে স্যার দেখেন আমরা বি বিন্দু আগে লিখছি, তারপর মানটা লিখতেছি। বি বিন্দুর দিকে হাত দিই, হাত দেওয়ার পর তারপর কী লিখবো দেখেন, দাম যখন 2 টাকা চাহিদা তখন কত? 6 একক। দাম 2 টাকা হলে চাহিদা 6 একক। অনুরূপভাবে এ বিন্দু আগে লিখছি, পরবর্তীতে দেখেন এই বিন্দুর দিকে কি, দাম যখন 3 টাকা তখন চাহিদা কত স্যার? 4 একক। এখন অনেকে বলতে পারেন ভাই এই জায়গায় এক্স দেওয়া কেন? আর এই জায়গায় আমরা তো যত বই দেখছি তখন কিউডি বা কোয়ান্টিটি অফ ডিমান্ড বা চাহিদার পরিমাণ বাংলাতে করলে যা হয় এটা ছিল, কিন্তু এই জায়গায় এক্স দেওয়াকে প্রশ্নে। তো এই ক্ষেত্রে আমি বলবো এই জায়গায় যেই দ্রব্যটা থাকবে সেই দ্রব্যটার নাম দেয়। তো এই জায়গায় যেহেতু এক্স দ্রব্য বলছে তো এক্স লিখছে। আপনি যদি লিখতেন যে আলামিন নামের দ্রব্য, তাহলে এই জায়গায় আলামিন কিউডি দিতেন বা আলামিন কিউ দিতেন। ওপর তো দাম পি, দাম মানে প্রাইস, প্রাইস মানে পি, নামের প্রথম অক্ষরটা ব্যবহার করে। তো স্যার এটা বুঝতে পারছেন তো? এই জায়গায় এক্স ওয়াই এটা দেখার বিষয় না, এটা নাম। তো নাম যে কোনো কিছু হতে পারে, যেহেতু এই জায়গায় নাম এক্স দিছে, ক দিলে ক দিতাম, আলামিন দিলে আলামিন দিতাম। বুঝতে পারছি? পরবর্তীতে স্যার আমরা এই সূচিটা করার পর এখন আমরা কি ধারাটা লিখে নিই। আপনি যদি সূচিটা উল্টাপাল্টা করতেন, এ আগে বি পরে লিখতেন, সমস্যা ছিল না, আপনি দিতে পারতেন, অঙ্কও হইতো, কিন্তু আপনি একটু কি জটিলতায় পড়তে হইতো। তো আমি যেভাবে করছি এটা আপনি ফলো করতে পারেন, নাহলে আপনি আপনার মতন থ্রু দিতে পারেন, সমস্যা নাই। তো এই ক্ষেত্রে স্যার দেখেন দাম প্রথম যেটা আছে সেটা দিলাম P1, আর দ্বিতীয় যেটা আছে সেটা দিলাম P2, আর চাহিদা প্রথমটায় দিছি Q1, দ্বিতীয়টায় দিছি কি Q2। এখন আপনি একটু মাথায় রাখবেন, মানে সমীকরণ করতে গেলে, সমীকরণ নির্ণয় করতে গেলে, তো চাহিদা সমীকরণ নির্ণয় করতেছে, ওকে। তো এই জায়গায় দেখেন চাহিদা সমীকরণ আগে সূত্র লিখছি QD মাইনাস Q1। এখন Q1 লেখার একটাই রিজন স্যার, যাতে আপনি সূচি থেকে Q1টা বের করতে পারেন স্যার। এই কারণে আমি ওইটাতে Q1 নীল কালি দিয়ে লেখা রাখছি, যাতে আপনার সমস্যা না হয়। তো সূত্র অনুযায়ী কি QD মাইনাস Q1 মাইনাস Q2, আবার পি লেখা, তারপর P1 মাইনাস P1, P1 মাইনাস P2। এখন আমি এই জায়গায় লিখছি P1 কত, ওই জায়গায় লিখছিলাম 2, আর P2 কত 3, আর Q1 কত 6, আর Q2 কত 4। এখন আমি প্রত্যেকটার মান বসায় দিই। Q1 মানে 6, 6 মাইনাস 4, আর P1 ছিল লিখে 2, P1 কত 2, তারপর 2 মাইনাস 3, P2 যেটা বিয়োগ করছি আমরা, প্রত্যেকটার মান বসিয়ে দিয়েছি। Q2 এর জায়গায় Q2 এর মান বসিয়েছি, আর Q1 এর জায়গায় Q1, ঠিক তেমনি P1 এর জায়গায় P1 এর মান বসিয়েছি, P2 এর জায়গায় P2 এর মান বসাইছি। মান বসানোর পর উপরে তো QD একটা চলক বা QD একটা অ্যালফাবেট বা একটা লেটার, ওইটারে তো আর 6 থেকে বিয়োগ করা যায় না। তো নিচে কিন্তু 6 থেকে 4 বিয়োগ দেয়। 6 থেকে 4 বিয়োগ করলে কী হয়? 2 হয়। আর এই জায়গায় 2 থেকে -3 যদি বিয়োগ করি, তাহলে দেখেন -3 এর পরিমাণটা বেশি। তো এই জায়গায় দেখেন 2 থেকে আপনি ক্যালকুলেটর নিয়ে -3 দেন, তাহলে রেজাল্ট আসবে -1। তো এই জায়গায় অঙ্ক করার খাতিরে, অঙ্ক করার বোঝানোর জন্য, অঙ্ক করার খাতিরে আমি একটা জিনিস প্রায় বলি, সেটা হচ্ছে স্যার আপনি যদি এই প্রসেসটা ফলো না করেন সমস্যা নাই, কিন্তু আপনি আমার প্রসেসটা ফলো করলে কি আপনার অঙ্কটা ইজিলি মিলে যাওয়ার চান্স আছে।
তো বলছি যদি এই যে আড়াআড়ি গুণ করতে হবে পরবর্তীতে, আড়াআড়ি গুণের ক্ষেত্রে যদি দেখেন যে আপনি কিউয়ের লগে যদি আড়াআড়ি গুণ করে রেজাল্ট আসে প্লাস, তাহলে এটা বাম পাশে রাখার চেষ্টা করবেন সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে। আর যদি আসে মাইনাস, তাহলে এটা ডান পাশে রাখার চেষ্টা করবেন। যদি আপনি বাম ডান এগুলো ফলো না করেন, আপনি একটু অঙ্কটা জটিল হবে, কিন্তু আপনি প্রো হইলে অঙ্কটা মিলাই ফেলতে পারবেন। কিন্তু যারা জেনারেল ম্যাথগুলাতে মানে এক্সপার্ট না, তারা গ্যাঞ্জাম লাগায় ফেলবে। তো আমি নিজেও গণিতে খারাপ ছিলাম, তো এই ক্ষেত্রে পোলাপেনের সুবিধার জন্য এই কাজটা করে দিই। আমি কি বুঝাতে পারছি? পরবর্তীতে স্যার আমি আড়াআড়ি গুণ করলাম। আড়াআড়ি গুণ করে যেহেতু আমার কিউ মাইনাস আসবে, কারণ -1 সাথে কিউ গুণ দিব, তো এই ক্ষেত্রে আমি মাইনাসটারে কই রাখছি স্যার, হাতের ডান পাশে রাখছি, আপনার হাতের ডান পাশে। আর এই জায়গায় 2 এর সাথে পি গুণ করবো, যেহেতু আড়াআড়ি গুণের ক্ষেত্রে, তো 2 এর সাথে পি আলাদা রাখছি। এখন দেখি স্যার, আমি এখন বুঝাইতেছি, 2 এর লগে যদি পি গুণ দিই তাহলে হয় 2p, আর 2 এর সাথে 2 গুণ দিলে মাইনাসের মাইনাস, যেহেতু 2 এর সামনে +2, যেহেতু আমরা জানি কোনো কিছু সামনে কিছু না থাকলে ওইটাতে আমরা কী বলি, প্লাস বলি। তাহলে 2 যেহেতু +2, তাহলে 2 এর লগে মানে প্লাসের সাথে মাইনাস যদি গুণ দিই, তাহলে মাইনাসে মাইনাস, তো 2 দুগুণে কত হয় 4। এটা গেল, এটা ফ্যাক্ট না, কারণ প্লাস থাকলে গ্যাঞ্জাম লাগে না, লাগলেও মাইনাসে। যেমন এই জায়গায় -1 আছে, -1 এর সাথে যদি প্লাস কিউডি, কারণ কিউডি সামনে কিছু নাই মানে কি প্লাস, তাহলে প্লাস কিউডি গুণ দিলে কি প্লাসে মাইনাসই কি হয়, মাইনাস কিউডি হয়ে গেছে। আর এই জায়গায় দেখেন মাইনাস, আর এই জায়গায় আছে মাইনাস, মানে দুইটাই মাইনাস গুণ দিলে কি মাইনাসে প্লাস। জানি এগুলো অনেকে বুঝেন, সহজে বুঝে ফেলবেন যারা সায়েন্সের থেকে কনভার্ট হয়েছেন, কিন্তু যারা আর্টসের ছাত্র আর জেনারেল ম্যাথে কম ছিল, তারা এমন স্টুডেন্ট আছে যে 2 যোগ 2 করলে 4 হয়, এরকম স্টুডেন্ট পড়াইছি যাদের সমস্যা হয়, তাদের উদ্দেশ্যে আমি এইভাবে গুণ করে বুঝাই দিলাম। ঠিক আছে, আপনারা যারা ব্রিলিয়ান্ট আলহামদুলিল্লাহ ভালো, আর আমার পড়াটা তো সর্বস্তরের স্টুডেন্টের জন্য, তাই একটু বিস্তৃতভাবে বলার চেষ্টা করি। তো এই জিনিসটা দেখেন, প্রথম কি 2p -4, আর এই জায়গায় সমান, আর এই চিহ্নটা আছে না স্যার, সমানের সাইডে ওই যে ব্র্যাকেটের মতো দিই, এটারে বলা হয় বা, এটা কিন্তু সমান না, এটা হলো সমান। ঠিক আছে, তো এই জায়গায় 2p -4, আর এই জায়গায় -qd +6। আমরা পরের পেজে চলে যাই, পরের পেজে একটু জুম করি দেখেন। তো এই ক্ষেত্রে একটু দেখাই স্যার, তো ছিল কি ওই জায়গায় যেটা ছিল সেটা কি স্যার, তো ওই জায়গায় দেখেন আমি কিউডি যেহেতু আমার বাম পাশে রাখতে হবে সমীকরণের জন্য, মাইনাস আছে কিউডি, তাহলে এই পাশে গেলে গিয়ে যাবো প্লাস, এই কারণে বলছি মাইনাস থাকলে হাতের ডান পাশে রাখেন, কারণ ওটার বাম পাশে নিয়ে গেলে ওইটা কী হয়ে যাবে স্যার, প্লাস হয়ে যাবে। তো এই জায়গায় কিউডিরে যদি আমি হাতের ডান পাশে নিয়ে যাই, এই জায়গায় দেখেন হাতের ডান পাশে থেকে বাম পাশে নিয়ে গেছি, তাহলে এই জায়গায় কী হয়ে যাবে, প্লাস কিউডি। আর এই জায়গায় দেখেন 2p ছিল প্লাস আর -4 ছিল, এটার যদি আমি হাতের ডান পাশে আইনা ফেলি, তাহলে দেখা যাবে কি -2p হয়ে যাবে, কারণ পাশ চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। যেহেতু 2p প্লাস আছে, এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে, আর -4p মানে -4 আছে, সেহেতু এই পাশে চলে আসলে কী হয়ে যাবে, +4 হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখেন কিউডি রাখলাম, ওই জায়গায় 6 তো 6 ছিল, তো ওই জায়গায় ছিল, খেয়াল করেন স্যার, -4 ছিল, এই জায়গায় এসে +4 হয়ে গেছে, আর 2p ছিল প্লাস, এই পাশে এসে -2p হয়ে গেল। তো 6 সাথে 4 যোগ করলে কত হয়, 10, আর এই জায়গায় -2p, আমার সমীকরণটা তৈরি হয়ে গেছে। এখন যাচাই যে পর্বটা আসছে, এটা আপনি করলেও পারবেন, না করলেও পারবেন, এটা মানে জরুরি না, কিন্তু করলে আপনি বুঝতে পারবেন যে আপনার অঙ্কটা হয়েছে কি না। সাইডে ছোট্ট করে সূচিটা নিয়ে নিলাম, যে p2 হলে কিউডি ছিল 6, আর p3 হলে কিউডি হচ্ছে 4। এখন যদি সূচির মধ্যে 4টা 5টা ঘর থাকে না, আপনি জাস্ট 2টা ঘর নিয়ে অঙ্কটা করবেন, সেটা উপরের 2টা হোক, মাঝের 2টা হোক, আর যে 2টা নিয়ে করবেন ওইটা দিয়েই যাচাই করবেন। এটা আমি বইলা রাখলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে স্যার একটু খেয়াল করেন, যাচাই করতেছি। তো পি যদি 2 হয়, আমরা কিউডির যে সমীকরণটা পাইছি 10 - 2p, ওই জায়গায় দেখেন পি এর জায়গায় 2 বসাইলাম, তাহলে 2 × 2 4, তাহলে 10-এর থেকে 4 বিয়োগ করলে কত হয় স্যার, 6। তাহলে ওই যে দেখেন সূচির মধ্যে p2 হলে কিউডি 6 হয়, পাইছেন, মিল পাইছেন? হ্যাঁ পাইছি। পরবর্তীতে দেখেন পরেরটা, আমার হাত পা কাঁপতেছে, কারণ এর দ্বিতীয়টা যদি না মিলে তাহলে তো স্যারে ভুল করলো, যদিও আমি জানি হবে ইনশাল্লাহ। পি যদি 3 হয়, আমি আবার সমীকরণটা লিখলাম, আমাদের যেটা পাইছিলাম 10 - 2p, তো পি এর জায়গায় 3 দিলাম, তাহলে 3 × 2 = 6, 10-এর থেকে 6 বিয়োগ করলে 4 হয়। দেখেন আমার সূচির মধ্যে দেখেন 3 ধরছিলাম, রেজাল্ট ছিল 4। হ্যাঁ মিলছে, তার মানে কি আমাদের সমীকরণটা রাইট। এই যাচাইটা আপনি করলে দিতে পারেন, না চাইলে নাই। এটা দিবেন ওই যারা সময় থাকবে দিবেন, এটা আমি জাস্ট বোঝানোর জন্য যাচাইটা করে দিলাম, কিন্তু সর্বোচ্চ সময়টা পেজটা খাওয়ার জন্য। আরেকটা কথা, পেজের যদি আপনি 2/3 মানে 1/3 খায় ফেলেন না, তাহলে পেজের নিচে এরকম দাগ দিয়ে দিবেন, অর্থাৎ কি আপনি 4-5 আঙ্গুল জায়গার জন্য আবার ক লেখা শুরু করবেন না। কিন্তু পেজের যদি অর্ধেকের বেশি জায়গা থাকে, তখন আর এই কাজটা করেন না, নিচে একটু ফাঁকা রেখা ক লেখা শুরু করেন। মানে পেজ যেহেতু আপনি টাকা দিয়ে কিনবেন, তাহলে পেজ মানে আপনার সমস্যা কি,
আপনার পেজ নষ্ট করতে। আর স্যারদের আমি নিজের অ্যানালাইজ থেকে দেখতেছি স্যাররা খুব কম পড়ে, প্রশ্ন পড়া বাংলাদেশে কত পোলাপেনের প্রশ্ন সলভ করবে তারা। তো এই ক্ষেত্রে স্যাররা কী করে, কম পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করে, কথা বুঝছেন। তো পেজটা যত ভারী হবে খাতাটা তত নাম্বার বেশি হবে। আমি 4 নম্বর প্রশ্নে চলে যাই স্যার, বেশি কথা বলে ফেলে প্রশ্নই বড় হয়ে যায়। 4 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে। তার মানে একটা কাজ হইল কি, স্থিতিস্থাপকতা নির্ণয় করব। স্থিতিস্থাপকতা নির্ণয় করে এক্স দ্রব্যের প্রকৃতি বর্ণনা করতে বলছে। প্রকৃতি মানে কি, এটার বৈশিষ্ট্য, এটা কি। তো এটা আমি চলে যাই 4 নম্বর প্রশ্নে, খেয়াল করেন 4 নম্বর প্রশ্ন কি, আমি ওই সেম জিনিসটা লিখি, সেটা হচ্ছে কি উদ্দীপকের আলোকে স্থিতিস্থাপকতা নির্ণয় করা হলো, ঠিক আছে। তারপর উদ্দীপকের জন্য প্রথম কি, আমি আবার সেম কাজটা করছি, আমাদের চিত্র থেকে সূচি আঁকছি, এগুলো তো আপনার বলছি আর বলার দরকার নেই। এখন আমরা জানি কি স্যার, স্থিতিস্থাপকতার নাম কি স্যার, ইংরেজিতে বলা হয় কি দাম স্থিতিস্থাপকতা বা প্রাইস এলাস্টিসিটি। প্রাইসের পি নিছে, এলাস্টিসিটির ই নিছে, সংক্ষেপে কী লেখে স্যার, ইপি। কথা বুঝতে পারছেন। তো এই জায়গায় স্থিতিস্থাপকতার সূত্র কি, ডেল্টা কিউ বাই ডেল্টা পি, পি বাই কিউ। এখন বলবেন ভাই ডেল্টা কিউ কি, তাই নিচে এই সাইডে দেখা দিছি, পরীক্ষাভাবেই লিখবেন। ডেল্টা কিউ মানে হচ্ছে স্যার, যে Q2 মাইনাস Q1, ওকে। আর Q2 কত স্যার, ওই জায়গায় তো আমি লেখা ফেলছিলামই। তো Q4 মাইনাস 6, তাহলে কী হয়, -2। দেন 4 থেকে -6 বিয়োগ দিলে কী হয়, -2 হয়। আর ডেল্টা পি মানে কি, P2 মাইনাস P1, তাই তো। তাহলে 3 থেকে -2 বিয়োগ দিলে 2 বিয়োগ দিলে কত হয় স্যার, 1 হয়। তো এই জায়গায় পাইলাম। আর শুধু পি মানে কি স্যার, P1 মানে কত, 2। আর শুধু কিউ মানে কি স্যার, Q1 মানে কি 6, ওকে। তো এই ক্ষেত্রে এটা তো পাইলাম স্যার। এটা তো আমি বুঝিয়ে দিতেছি, ইভেন আমি চাইলে আপনাদের মানে ছবিটা আমার পেজে দিয়ে দিব না, বিতে আপনার দেখতে পারেন, ওকে। তো এই ক্ষেত্রে স্যার আমি প্রত্যেকটার মান বসালাম, ডেল্টা কিউডি মানে -2, ডেল্টা পি মানে শুধু 1, পি মানে 2, কিউ মানে 6, ওকে। তো এখন আমরা অনেকে কাটাকাটিটা পারে না, তাই আমি ডাইরেক্ট বলে দিই 2 গুণ 2, মানে উপরেরগুলো গুণ করেন, নিচেরগুলো গুণ করেন। তাহলে 2-এর লগে 2 গুণ করলে কি, 2 2 4, তাহলে অবশ্যই কি -4। আর 6 লগে 1 গুণ করলে, নিচের গুণ করলে 6 কে 6, তাহলে 6। তাহলে 4-এর 6 দিয়ে ভাগ দিলে হয় 0.67। আর এই জায়গায় যেহেতু মাইনাস রেজাল্ট আসছে না, আমরা সবসময় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে মাইনাসটা বাদ দিয়ে দিই, এই জায়গায় লিখলাম ঋণাত্মক মান বাদ দিয়ে পাই 0.6। এখন 0.6 মানে কি, 0.6 মানে কি, 0 থেকে কম, মানে স্থিতিস্থাপকতার মানে ইপি, যেটা আমরা রেজাল্ট পাইছি ইপির, তো ওইটা কি 0 থেকে বেশি আছে কিন্তু 1-এর চেয়ে কম আছে। 0 পয়েন্ট যেহেতু সামথিং আছে, 0 থেকে বেশি কিন্তু 1-এর চেয়ে কম। যদি কোনো কিছু 1-এর চেয়ে কম থাকে তাহলে ওইটারে বলা হয় অস্থিতিস্থাপক। আমি কি বুঝতে পারছি, ওইটারে কী বলে স্যার, অস্থিতিস্থাপক। আর অর্থাৎ এর 1-এর তুলনায় কম হলে কে অস্থিতিস্থাপক চাহিদা বলে। আমি প্রথম আগে এটা বললাম। তাহলে আমরা কি প্রথম স্থিতিস্থাপকতা নির্ণয় করা দ্রব্যটার প্রকৃতি কী পেলাম, এটা অস্থিতিস্থাপক। তারপর কি দিব, দ্রব্যের বৈশিষ্ট্য। অনেক পোলাপাইন স্যার এতটুকু অঙ্ক করে এই যে এই কথাটা লিখেই অঙ্কটা শেষ। এই ভুলটা যাতে কোনো স্টুডেন্ট না করে, এটা মাথায় রাখবেন স্যার। এই ভুল করলে পরবর্তীতে ধরা খাবেন পদে পদে। তো পরবর্তীতে স্যার আপনি নাম্বার পেতে চাইলে অবশ্যই আপনার লিখতে হবে, না লিখলে আপনি কীভাবে নাম্বার পাবেন, একটা স্যার কীভাবে নাম্বার দিবে আপনারে। তো এই ক্ষেত্রে দেখেন, অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দ্রব্যের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে মন্তব্য দেওয়া হলো। এখন আমি বলতেছি, অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে সাধারণত নিত্য নৈতিক দ্রব্যকে বোঝায়। যে রেজাল্টের মান 0 থেকে বেশি কিন্তু 1-এর চেয়ে কম, প্যাচ না যদি বাঁচাইতে চান তাহলে বলবেন যেই রেজাল্ট 1-এর চেয়ে কী আসবে স্যার, কম আসবে, অর্থাৎ পয়েন্টে আসবে, সেটার অস্থিতিস্থাপক বলে। আর ওই দ্রব্যটা চোখ বন্ধ করে বলে ফেলতে পারবো কি, ওইটা সাধারণ দ্রব্য বা নিত্য নৈতিক দ্রব্য। নিত্য নৈতিক দ্রব্য যেমন কি স্যার, চাল ডাল। ওইটা কেমন চাল ডাল, উদাহরণস্বরূপ দেখেন, আপনি চাল ডালে যেমন কয়েকদিন আগে নুনের দাম 100 টাকা, ধরেন নুনের দাম 50 টাকা, 300 টাকাও মানুষ বিক্রি করছে, ধরি পেঁয়াজ বিক্রি করছে। তার মানে কি পেঁয়াজ খাওয়া মানুষ বন্ধ করে দিছে, না স্যার, বন্ধ করে দেয়নি, বরঞ্চ কি তার একটু পেঁয়াজ দাম কমলে মজুত করা শুরু করছে। এই সকল হচ্ছে সাধারণ দ্রব্য। যেমন স্যার আপনি চালের দাম বাড়লেও মানুষ কি চাল খাওয়া বন্ধ করবে, কিছু করার নেই, চাল খাইতে হবে, এটার বলা হয় স্যার সাধারণ দ্রব্য। সাধারণ দ্রব্যের ক্ষেত্রে কি হয় স্যার, দাম বাড়লেও চাহিদার তেমন পরিবর্তন হয় না। তাই এটাই বুঝেছে, দাম বাড়ছে কিন্তু চাহিদা কি পয়েন্টে রয়েছে, মানে একও পরিবর্তন করে না। আমার কথা বুঝতে পারছেন, তাই এটারে অস্থিতিস্থাপক বলে, অর্থাৎ পরিবর্তন তেমন দেখা যায় না। আমি কি বুঝতে পারছি স্যার। তো এই জায়গায় লিখছি অস্থিতিস্থাপক হলে সাধারণ দ্রব্য, যেমন চাল ডাল লবণ ইত্যাদি। তারপর অস্থিতিস্থাপক দ্রব্যের চাহিদা 0 থেকে অধিক এবং 1-এর তুলনায় কম হয়ে থাকে। ওই যেটা বললাম, 0 থেকে বেশি হয় কিন্তু 1-এর তুলনায় কম হয়ে থাকে। অস্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা লম্বমুখী
কী হয়, ঢালুত্ব বেশি হয়ে থাকে, অর্থাৎ কি এটা একটু খাড়াখাড়ি হয়। দেখেন এটা খাড়াখাড়ি হয়েছে, অনেকটা আছে যে এরকম পাথেরা হয়ে যায়, কিন্তু এটা কি খাড়াখাড়ি হয়েছে। আমার কথা বুঝছেন? রেখাটি কি উপর দিকে খাড়াখাড়ি, আমার তো সুন্দর মতন দেখাইতে পারেনি, মানে কি উপর দিকে হবে, এরকম ঢালুত্ব হবে না, একটু উপর দিকে ঢালুত্ব হবে রেখাটা, এই যে এরকম। ঠিক আছে। 4 নাম্বার কি বলছি, অস্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে দামের প্রভাব কম থাকে। অর্থাৎ কি স্যার, এই জায়গায় দাম যত বাড়ুক বা কমুক এটা দেখার বিষয় না, চাহিদা কী হচ্ছে স্যার, চাহিদাও বাড়বে বা কমবে, অর্থাৎ চাহিদা তেমন কোনো পরিবর্তন হবে না, কিনতে হবেই মানুষের। কথা বুঝতে পারছেন? যেমন লবণ, তারপর মরিচ, এগুলো তো কিনতে হবে, দাম বাড়ুক আর কমুক। তো এই ক্ষেত্রে বলি কি, দামের প্রভাবটা কম থাকে, দাম যেমনই থাকুক দেখার বিষয় না, মানুষের কিনতে হবে চাহিদার ক্ষেত্রে। পরবর্তীতে 5 নাম্বার বলছি, দাম বৃদ্ধি পেলে ব্যয় বৃদ্ধি পাবে। কারণ অস্থিতিস্থাপক দ্রব্যের কি, আপনি দাম যদি বাড়ায় দেন প্রত্যেকটা দ্রব্যের, যেমন লবণ চিনির দাম বাড়ায় দেন, মানুষের কি কিনতে হবে, কম কিনুক আর বেশি কিনুক, অর্থাৎ দাম যত বাড়ুক চাহিদার তেমন পরিবর্তন না হলেও ব্যয় বাড়বে। কারণ দাম বাড়বে মানে কি, আপনার বেশি খরচ করতে হবে, আবার দাম কমে গেলে কি কম খরচ করতে হবে। তাই এই জায়গায় অস্থিতিস্থাপক দ্রব্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে, দাম বাড়লে ব্যয় বাড়বে, দাম কমলে ব্যয় কমবে। অর্থাৎ আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটা দিয়ে দিছি। 4 নম্বর মানে কি, ঘোড়ার ঘরের উত্তরটা দিয়ে দিছি। এভাবে স্যার আমরা 2 নং প্রশ্নের উত্তরটা মানে টোটাল উত্তরটা অ্যানালাইজ করলাম। ইনশাল্লাহ 3 নং এর পরবর্তী ভিডিওতে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আর ভিডিওটা বড় করতে চাই না, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।